নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা গল্প স্টপ ওভার করাচি। তাহলে শুরু করি। গল্পের নাম স্টপ ওভার করাচি। ভারতীয় সাংবাদিকদের তখন পাকিস্তান যাবার ভিসা দেওয়া হতো না। তাই চাণক্যপুরীর পাকিস্তান হাইকমিশনের দরজায় কোনো আবেদনপত্র নিয়ে হাজির হইনি, কিন্তু সব সময়ই পাকিস্তান যাবার একটা অদম্য ইচ্ছা মনের মধ্যে জমা ছিল। মনে হতো অমৃতসর থেকে মাত্র ৮ ঘন্টার পথ, যে হরে হোক তাকেও কি দেখতে পাবো না। করাচিকে পাশে রেখে মধ্যপ্রাচ্যের কত দেশ ঘুরে চলে যাচ্ছি ইউরোপ। দেশে ফেরার পথেও করাচির সঙ্গে লুকোচুরি খেলছি। তখনও সে বোরখা পরে নিজেকে ঢেকে রেখেছে। সেবার কমনওয়েলথ প্রাইম মিনিস্টার্স কনফারেন্স কভার করতে লন্ডন গেছি। ব্রিটিশ গভর্নমেন্ট বোধহয় ইচ্ছা করেই ভারতের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের প্রেসিডেন্টকে ক্লারিজেসে রেখেছেন, তাই আমাকেও বারবার যেতে হয় ব্রুক স্ট্রিটের এই বিখ্যাত হোটেলে। ভারতীয় প্রধানমন্ত্রী নানা কাজকর্মে সাহায্য করার জন্য আমাদের হাই কমিশনের বেশ কয়েকজন কর্মী ও অফিসারকে দিনরাত ওখানে থাকতে হয়। পাকিস্তান প্রেসিডেন্টকে সাহায্য করার জন্য পাকিস্তান হাই কমিশনের অনেকে ওখানে। ভাগ্যক্রমে পাকিস্তান ফরেন সার্ভিসের কয়েকজন বাঙালি অফিসারের সঙ্গে ক্লারিজেসে আমার বেশ আলাপ হলো। প্রথমে নেহাতি সৌজন্যমূলক কথাবার্তা, হয়তো সামান্য হাসি ঠাট্টা, তারপর একটু ঘনিষ্ঠতা। সপ্তাহের শেষে প্রাইম মিনিস্টার্স কনফারেন্স শেষ হতে না হতেই ওরা আমার বন্ধুস্থানীয় হয়ে গেলেন। আইয়ুব খান লন্ডন ত্যাগ করার পরের দিনই নটিং হিলে হক সাহেবের বাড়িতে আমার নৈশভোজন। ওই নৈশভোজনে পাকিস্তান হাই কমিশনের ৪-৫ জন কূটনীতিবিদ সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়াও বিবিসির ২-৪ জন বাঙালিও সস্ত্রীক আমন্ত্রিত ছিলেন। এক রাউন্ড শেরি, শ্যাম্পেন, কনিয়াক, ভটকার পর শুরু হলো গান। সবার আগে মাহমুদা বেগম গাইলেন অতুল প্রসাদের মিছে তুই ভাবিস মন, তাই গান গেয়ে যা, গান গেয়ে যা আজীবন। তারপর আরও কতজনের কত গান। ওই গান বাজনার মাঝে মাঝেই হাসি ঠাট্টা, গল্পগুজব। হঠাৎ কি প্রসঙ্গে যেন করাচির কথা উঠতেই আমি বললাম, দিল্লি ফেরার পথে কটা দিন করাচিতে কাটাতে পারি না? আমিন সাহেব বললেন, আপনাকে ভিসা দেওয়া যাবে না, কিন্তু ভিসা ছাড়াও তো ৪৮ ঘন্টা আপনি থাকতে পারেন। তা তো জানি, কিন্তু হক সাহেব বললেন, ওসব কিন্তু টিন্তু ছাড়ুন, আপনি যান, আমরা সব ব্যবস্থা করে দেব। আমি সোজাসুজি জিজ্ঞাসা করলাম, কোনো বিপদে পড়ব না তো? ওরাও সোজাসুজি উত্তর দিলেন, না, বিপদে কিছু পড়বেন না, তবে টিকটিকি লেগে থাকবে। আমি হেসে বললাম, পাকিস্তানে গেলে যে টিকটিকি পিছনে লেগে থাকবে তা তো খুবই স্বাভাবিক। পরের দিনই আমি রিটার্ন জার্নির প্ল্যান ঠিক করে ফেললাম। লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফার্ট, মিউনিক, ভিয়েনা, রোম, বেইরুট, কায়রো, করাচি, দিল্লি। হক সাহেবকে জানিয়েছিলাম ৪ তারিখে লন্ডন ছাড়ছি, ২১শে ভোর ৪:৩০ BOAC ফ্লাইট 501 করাচি পৌঁছব। থাকব KLM হোটেলে। হক সাহেব বললেন, সব ঠিক হোগা, কোই চিন্তা নেই করনা। আমি লন্ডন ছাড়ার আগে হক সাহেবকে আমার রোম আর কায়রোর হোটেলের নাম ঠিকানাও জানিয়ে দিলাম। ঘুরে ফিরে এলাম রোম, কিন্তু না, হক সাহেব কোনো কিছু খবর দিলেন না। কায়রোতেও ৩ দিন কাটালাম, না, ওখানেও কোনো চিঠিপত্র পেলাম না। উনি প্রতিশ্রুতি না দিলেও বলেছিলেন দরকার হলে যোগাযোগ করবেন। আমি আশা করেছিলাম রোম বা কায়রোতে ওর কাছ থেকে একটা চিঠি বা টেলিগ্রাম পাব।
তাই বেশ দুশ্চিন্তা নিয়েই 20 তারিখ রাত্রে কায়রো থেকে করাচি রওনা হলাম। প্লেন ঠিক সময়ে করাচি পৌঁছল। অবিভক্ত ভারতের বৃহত্তম এয়ারপোর্ট আমাকে মুগ্ধ করল না, বরং সূর্যোদয়ের প্রাক্কালেও এর বাতাসে প্রাণহীন রুক্ষতার স্পর্শে চমকে উঠলাম। করাচি এয়ারপোর্টে নামলেই বোঝা যায় বেলুচিস্তানের মরুপ্রান্তর দূরে নয়। এলাম টার্মিনাল বিল্ডিং। ইমিগ্রেশন কাউন্টারের পুলিশ কর্মচারী আমার পাসপোর্ট একটু বেশি যত্ন নিয়ে দেখে একবার ভালো করে আমার মুখখানা দেখলেন। অ্যারাইভালও করাচি ইন্টারন্যাশনাল। ওই স্ট্যাম্পের উপরেই সই করে তারিখ দিলেন। একটু পরে কাস্টমস একজন অফিসার আমার সুটকেসের উপরেই কমনওয়েলথ প্রাইম মিনিস্টার্স কনফারেন্সের ফোলিও ব্যাগটি দেখে প্রশ্ন করলেন, আর ইউ আর ডিপ্লোম্যাট? না, আমি সাংবাদিক। পাসপোর্ট দেখান। ওকে পাসপোর্ট দেবার পর উনি আমার পরিচয়পত্রের পাতাটি ভালো করে দেখে নিয়েই একবার আমাকে দেখলেন। তারপর হঠাৎ বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন, এনি ক্যামেরা, ওয়াচ, ইলেকট্রনিক? না, ওসব কিছুই নেই। অসভ্যর মতো চিৎকার করে জিজ্ঞাসা করলেন, সোনার গহনা, ফরেন কারেন্সি? না, তাও নেই, তবে ট্রাভেলার্স চেক আছে। আবার সেই অসভ্য চিৎকার। তবে কি আছে আপনার সুটকেসে? জামা কাপড় আর কাগজপত্র। যে ভদ্রলোক এতক্ষণ অসভ্যর মতো চিৎকার করছিলেন, তিনি হঠাৎ অত্যন্ত চাপা গলায় আমার দিকে না তাকিয়েই বাংলায় প্রশ্ন করলেন, আপনি হক সাহেবের বন্ধু? সতর্কভাবে এদিক ওদিক দেখে নিয়ে বললাম, হ্যাঁ। উনিও অত্যন্ত সতর্কভাবে একবার চারপাশে দৃষ্টিটা ঘুরিয়ে নিয়ে প্রায় আপন মনে বললেন, KLM-এর হোটেলেই থাকবেন তো? মুখে না, মাথা নেড়ে বললাম, হ্যাঁ। চলে যান, কোনো চিন্তা নেই। মনে মনে হক সাহেবকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। এরপর পাসপোর্ট জমা রেখে রসিদ নিয়ে BOACর গাড়িতে চলে এলাম KLM-এর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তখন 6টা বাজে। রাত্রে বিশেষ ঘুম হয়নি, তাই জামা কাপড় বদলে একটু শুয়ে পড়লাম। দরজায় নক করার আওয়াজ হতেই ঘুম ভাঙল। ঘড়িতে দেখলাম প্রায় 9:30 বাজে। দরজা খুলতেই এক বৃদ্ধ রুম বেয়ারা আমার ঘরের ভিতর ঢুকেই ডান হাত কপালের কাছে তুলে বলল, আদাব। সালাম আলাইকুম না বলে আদাব বলতেই বুঝলাম উনি বাঙালি। একটু হেসে বললাম, আপনি বাঙালি? হা কর্তা, আমি বাঙালি। প্যাটের দায়ে এই বিদেশে পইরা আছি। করাচি বিদেশ হবে কেন? বৃদ্ধ রুম বেয়ারা একটু ম্লান হেসে বললেন, যে দেশের ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, আবহাওয়া আলাদা, সে বিদেশ ছাড়া আবার কি? বৃদ্ধের কথা শুনে আমি বিস্মিত হই না, বরং খুশি হই। আমি কিছু বলার আগেই উনি বললেন, আপনার ঘরে বেশিক্ষণ থাকা ঠিক না। আমি সর্ষের তেল এনে দিচ্ছি, ভালোভাবে স্নান করুন। এ শালাদের এক গাদা মশলা দেওয়া খাবার দাবার খাওয়ার দরকার নেই। আমি মাছের ঝোল ভাত এনে দেব, তাই খেয়ে বেরিয়ে পড়ুন। বুঝলাম পরিকল্পনা মতোই কাজ এগুচ্ছে। বৃদ্ধের কথা উপেক্ষা করলাম না। সর্ষের তেল মেখেই স্নান করলাম। বেশ পরিতৃপ্তির সঙ্গেই মাছের ঝোল ভাত খেলাম। তারপর ওই বৃদ্ধের নির্দেশ মতো প্রিডি স্ট্রিটের কটেজ ইন্ডাস্ট্রিজ সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের সামনে গিয়ে ট্যাক্সি ছেড়ে দিলাম। 10-15 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরির পর ডান দিকে কিছু দূর যেতেই বৃদ্ধের দেওয়া নম্বরের অস্টিন দেখতে পেলাম। গাড়িতে কেউ ছিলেন না, কিন্তু দরজা খোলা ছিল। আমি গাড়িতে বসার প্রায় সঙ্গে সঙ্গেই এক ভদ্রলোক হাসতে হাসতে গাড়িতে উঠলেন। হাসতে হাসতেই বললেন, আমি সিরাজুল ইসলাম। গাড়ি খুঁজতে কোনো অসুবিধা হয়নি তো? না। উনি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করলেন।
একটু ফাঁকা রাস্তায় পৌঁছেই উনি বললেন, আপনি খুব ভালো দিনে এসেছেন। কেন? আজ আমাদের চিত্রাঙ্গদার ফাইনাল রিহার্সাল। তাই নাকি? হ্যাঁ, একসঙ্গে অনেক বাঙালির সঙ্গে আপনার আলাপ হবে। তাহলে তো সত্যিই ভালো দিনে এসেছি। গাড়িতে যেতে যেতে অনেক গল্প হলো। সিরাজুল ইসলাম জন্মেছেন কলকাতায়, পড়াশোনা কলকাতারই রিপন কলেজে, তবে MA পড়েছেন ঢাকায়। চাকরি করেন পাকিস্তান রেডিওর বাংলা বিভাগে। আমার কথাও উনি শুনলেন। 2-5 মিনিট পর সিরাজুল ইসলাম লুকিয়ে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কলকাতার কথা মনে পড়লে আর কিছু ভালো লাগে না। আমি বললাম, যেখানে জন্মেছেন, যেখানে লেখাপড়া শিখেছেন, সেখানকার স্মৃতি কখনোই ভোলা যায় না। সিরাজুল হঠাৎ ডান দিকে স্টিয়ারিং ঘুরিয়ে নতুন রাস্তায় পড়েই বলেন, কাজকর্মে ঝামেলায় দিনগুলো কেটে যায় ঠিকই, কিন্তু কদাচিৎ কখনো কলকাতার লোকজনের সঙ্গে দেখা হলে শুধু কলকাতার কথাই মনে হয়। উনি আপন মনে একটু ম্লান হেসে বললেন, কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি করাচিতে এসে রেডিও পাকিস্তানের সেবা করব। কেন? পূর্ব পাকিস্তানের লোক হয়ে করাচিতে এসে চাকরি করা কি স্বাভাবিক ব্যাপার নয়? সিরাজুল আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আমাদের দেশ বসিরহাট, পূর্ব পাকিস্তান না। তাই নাকি? হ্যাঁ। তাহলে কি দাঙ্গার পরই বসিরহাট ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে যান? উনি আবার একটু হাসেন, বলেন, দাঙ্গা হয়েছিল কলকাতায়, ঢাকায়, নোয়াখালীতে, বসিরহাটে না। তাহলে বসিরহাট ছাড়লেন কেন? উনি একটা আঙুল দিয়ে কপাল দেখিয়ে বললেন, সবই কিসমতের খেল। ঢাকায় ব্যবসা করতে গিয়ে বাবা মারা গেলেন, আর সেই ব্যবসা সামলাতে আমি গেলাম ঢাকায়। ব্যাস, এমন জড়িয়ে পড়লাম যে আর ফিরতে পারলাম না। রহমান সাহেবের বাড়িতে ঢুকেই আমি স্তম্ভিত। চিত্রাঙ্গদা নাচছে আর গান হচ্ছে, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। আমি ঘরে পা দিতেই মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার নাচ থেমে গেল, গান বন্ধ হলো। চিত্রাঙ্গদা মুহূর্তের জন্য একটু হেসে আমার দিকে তাকালেন। আমাকে অভ্যর্থনা করলেন ঘরের সবাই। আমি হাসতে হাসতে বললাম, আপনারা এমন করে অভ্যর্থনা করছেন যেন ঘরে অর্জুন ঢুকলেন। আমার কথায় ঘরের মেয়ে পুরুষ সবাই হাসেন। চিত্রাঙ্গদা বললেন, কোনো দ্বিধা সংকোচ না করে প্রায় অর্জুনের মতোই তো এলেন। আমি হাসতে হাসতে বলি, তাহলে কি বলবো, কাহারে হেরিলাম আহা, সে কি সত্য, সে কি মায়া। ঘর ভর্তি সবাই হাসিতে লুটিয়ে পড়লেন। হাসি থামতেই সিরাজুল ইসলাম একটি মেয়েকে বললেন, লায়লা, তুই সবার সঙ্গে পরিচয় করিয়ে দে। লায়লা আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর আমাকে পাশে নিয়েই বসলেন। তারপর একটু চাপা গলায় বললেন, আমি লায়লা ইসলাম, সিরাজুল ইসলামের বোন। এ ঘরের অর্ধেকের বেশি তো রেডিও টিভিতে আছেন। আপনিও কি রেডিও বা টিভিতে আছেন? না না, আমি পড়াশোনা করছি। কি পড়ছেন? MA? লায়লা একটু হেসে জবাব দিলেন, বছর 2 আগে MA পাশ করেছি। তাহলে রিসার্চ করছেন? হ্যাঁ, তা বলতে পারেন। ওই সামান্য বিরতির মধ্যেই চা আর চিড়ের পোলাও এলো। মিসেস রহমান নিজে আমাকে চা দিলেন। লায়লা এগিয়ে দিল 1 প্লেট চিড়ের পোলাও। একটু হাসি ঠাট্টা গল্পগুজবের পর আবার রিহার্সাল শুরু হলো। নাচ গানের মধ্যে যেন নিমেষেই সময়টা কেটে গেল। রিহার্সাল শেষ হবার পর আবার চা, কফি আর হিঙের কচুরি। নানাজনের সঙ্গে আরও কিছুক্ষণ গল্পগুজব। এবার আস্তে আস্তে সবাই বিদায় নিতে শুরু করলেন। হঠাৎ হুদা সাহেব আমার কাছে এসে বললেন, হাজার হোক আপনি ইন্ডিয়ান জার্নালিস্ট, পুলিশ নিশ্চয়ই একটু খেয়াল রাখছে, কিন্তু যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবেন।
আমি মিস্টার হুদার টেলিফোন নম্বরের কাগজটা হাতে নিয়ে বললাম, কোনো অঘটন ঘটার সম্ভাবনা আছে নাকি? উনি হেসে বললেন, না না, কিছু ঘটবে না। আমি ঘণ্টাখানেক আগেই টেলিফোন করেছি। সিরাজুল ইসলাম পাশেই ছিলেন। উনি আমাকে বললেন, হুদা সাহেব আমাদের গোয়েন্দা বিভাগের ডেপুটি ডিরেক্টর। তার চাইতে বড় কথা, উনি কলকাতায় থাকার সময় পঙ্কজ মল্লিকের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। আমি হুদা সাহেবকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি সিরাজুল আর লায়লার সঙ্গে ওদের বাড়ি রওনা হলাম। বাড়ি ফেরার পথে সিরাজুল আমাকে প্রায় সারা শহরটা ঘুরিয়ে দেখাবার পর বললেন, আপনার মতো লোকের কাছে এ শহরে দেখার কিছু নেই, তবে কাল যদি আপনাকে ক্লিফটন বিচ দেখাতে পারি তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। হ্যাঁ, ক্লিফটন বিচের কথা অনেকের কাছেই শুনেছি। কাল যদি ছুটি নিতে পারি তাহলে আমি নিয়ে যাব, নয়তো লায়লা আপনাকে ঘুরিয়ে আনবে। আমি বললাম, কাজকর্মের ক্ষতি করে আমাকে বেড়াতে নিয়ে যাবার দরকার নেই। লায়লা বললেন, আপনাকে একটু ঘুরিয়ে আনলে আমাদের কারুরই কোনো কাজের ক্ষতি হবে না। দাদা ছুটি না পেলে আমি আপনাকে ঘুরিয়ে আনব। ঘুরে ফিরে সিরাজুলের বাড়িতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। ওদের মা দরজা খুলে দিয়েই বললেন, একটু আগেই রহমান সাহেবের কুঠি থেকে ফোন এসেছিল। তার আগে তোর অফিস থেকে দুবার ফোন এসেছে। সিরাজুল প্রথমেই ওর অফিসে ফোন করলেন। সহকর্মী নুরুল হাসানের খুব জ্বর, সুতরাং একটু পরেই ওকে রেডিওতে ছুটতে হবে। এরপর রহমান সাহেবের বাড়িতে ফোন করে জানালেন, আমার আপত্তি না থাকলে আগামীকাল দুপুরে আমাকে ওরা খাওয়াতে চান। মিসেস রহমান আমার সঙ্গেও কথা বললেন। আজ তো আপনার সঙ্গে ভালো করে কথাই বলতে পারলুম না, তাই কাল দুপুরে আসুন, সবাই মিলে একটু গল্প করা যাবে। আমি সানন্দের স্বীকৃতি জানালাম। সিরাজুল একটু পরেই রেডিও স্টেশনে চলে গেলেন। যাবার সময় বললেন, আপনি আম্মা আর লায়লার সঙ্গে গল্প করুন, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসছি। সিরাজুলের মার সঙ্গেও অনেক গল্প হলো। উনি কাটোয়ার মেয়ে, ম্যাট্রিক পাশ করেছেন কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে। ভিক্টোরিয়াতে আইএ ক্লাসে ভর্তি হবার পরই বিয়ে হয়। উনি বললেন, আমাদের সব আত্মীয় স্বজনই পশ্চিম বাংলায়, শুধু বড় মেয়ে আর জামাই ছাড়া ঢাকায় আমাদের আর কোনো আত্মীয় নেই। আত্মীয় স্বজন ছেড়ে এত দূর দেশে পড়ে থাকতে একটুও ভালো লাগে না। সব শেষে উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কোথা দিয়ে যে কি ঘটে গেল তা ভাবতেও অবাক লাগে। আমি চুপ করে ওর কথা শুনি। লায়লা স্নান করতে গেছেন, ঘরে শুধু আমরা দুজন। কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ উনি প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, শনিবারের চিঠি এখন বেরোয়? না। তাই নাকি? অত সুন্দর কাগজটা বন্ধ হয়ে গেল? হ্যাঁ। ভারতবর্ষ প্রবাসী তো চলছে? না, ওগুলোও বন্ধ হয়ে গেছে। কি আশ্চর্য! তাহলে লোকে পড়ে কি? এখন নতুন নতুন অনেক কাগজ বেরিয়েছে। কিন্তু বাবা, সেগুলো তো ভারতবর্ষ প্রবাসী হতে পারে না। না, তা কি সম্ভব? বৃদ্ধা আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব কিছুই এমনভাবে বদলে যাচ্ছে যে আমাদের সব কিছুই বেসুরো মনে হয়। লায়লা স্নান করে আসতেই উনি বললেন, তোরা গল্প কর, আমি শুতে যাই, পায়ে বড় ব্যথা করছে। লায়লা আমাকে বললেন, আম্মা বাতের ব্যথায় বড় কষ্ট পাচ্ছেন, বেশিক্ষণ বসে থাকতে পারেন না। আমি বললাম, আমি তো অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, আপনি এবারে বিশ্রাম করুন। বৃদ্ধা চেয়ার ছেড়ে উঠতে উঠতে লায়লাকে বললেন, একে দেখে শুনে খেতে দিস। লায়লা হাসতে হাসতে বললেন, কেন, তোমার কলকাতার লোক বলে? তাই তো। ওর মা ভিতরে চলে যেতেই লায়লা জিজ্ঞাসা করলেন,
আমাদের রিহার্সাল কেমন লাগলো? খুব ভালো। কি ভালো লাগলো? নাচ গান, আপনাকে, আপনার দাদাকে, রহমান সাহেবকে। আমি আপনার সামনে বসে আছি বলে আমাকে খুশি করার কোনো দরকার নেই। ঠিক তো? অবশ্যই। তাহলে বলি, আপনি ছাড়া আর সবাইকে ভালো লেগেছে, আর আমাকে একটুও ভালো লাগেনি। কেন? আপনার রূপ নেই, গুণ নেই, আপনাকে ভালো লাগবে কেন? ঠিক বলেছেন। দুজনেই হাসি। এবার আমি প্রশ্ন করি, আচ্ছা, মেয়েরা কি সবসময় নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে? মেয়েদের দোষ দিচ্ছেন কেন? প্রশংসা শুনতে আপনারা ভালোবাসেন না? অন্যের কথা বলতে পারি না, তবে আমার প্রশংসা করলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। কিন্তু দুঃখের কথা, কেউ আমার প্রশংসা করে না। কেউ না? একজন করে, তবে সাক্ষাতে না। তিনি কে? এক কথায় জবাব দিতে পারবো না। ঠিক আছে, সবিস্তারেই বলুন। তার কথা শুরু করলে আরও 2-4 দিন আমাকে করাচি থাকতে হবে। তাই থাকুন, কে আপনাকে চলে যেতে বলেছে? 2-4 দিন থাকার পর যদি যেতে ইচ্ছে না করে? ইচ্ছে না করে থেকে যাবেন। যদি সিরাজ সাহেব আপত্তি করেন, সে দায়িত্ব আমার। আপনি আমার দায়িত্ব নেবেন কেন? আমার ইচ্ছা। আমি আর কথা বলি না। লায়লার দিকে তাকিয়ে একটু হাসি, লায়লাও হাসেন। দুজনেই দুজনকে দেখি আর হাসি। তারপর লায়লা বললেন, আপনি ভারী মজার লোক। কেন? বেশ কথা বলেন। তাই নাকি? আপনি আমাদের রিহার্সালের ওখানে ঢুকতেই বুঝলাম আপনি বেশ ইন্টারেস্টিং লোক। আমি হাসি। হঠাৎ লায়লা উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, চা করে আনি। কোনো দরকার নেই। কেন? চা খেতে ইচ্ছে করছে না? ইচ্ছে তো করছে, কিন্তু আপনি চলে গেলে একলা একলা ঝগড়া করব কেমন করে? লায়লা হাসতে হাসতে বললেন, আমার সঙ্গে কিচেনে চলুন। না থাক, তাহলে আপনার সঙ্গে আরও অনেক জায়গায় যেতে ইচ্ছে করবে। লায়লা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। আমরা চা খেতে খেতেই সিরাজুল সাহেব ফিরে এলেন। অনেক গল্প হলো, তবে শুধুই কলকাতার কথা। ভিক্টোরিয়া, চৌরঙ্গি, কলেজ স্কোয়ার, কফি হাউস, বসন্ত কেবিন, পুরনো বইয়ের দোকান, গানের জলসা, ময়দানের ফুটবল, আরও কত কী। সব কিছুর মধ্যে কেমন একটা আবেগ, মমত্ববোধ, কি যেন হারাবার বেদনা। কথা বলতে বলতে সিরাজুল সাহেব হঠাৎ চুপ করেন। কি যেন আপন মনে ভাবেন, নাকি মনে মনে কিছু আবৃত্তি করছেন। আচ্ছা, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, অজিত দত্ত, বিষ্ণু দে কলকাতাতেই আছেন তো? সুভাষ মুখোপাধ্যায় খুব জনপ্রিয়, তাই না? আমাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ লায়লা বললেন, দাদাও খুব ভালো কবি। তাই নাকি? সিরাজুল একটু হাসেন। লায়লা বলেন, দাদার 3টে কবিতার বইও বেরিয়েছে। আমি সিরাজুল সাহেবকে বলি, আপনি তো আচ্ছা লোক, এসব খবর আগে বলেননি? উনি সলজ্জভাবে বললেন, 5 জনকে জানানোর মতো কবিতা আমি লিখতে পারি না, তবে মাঝে মাঝে যখন মানসিক যন্ত্রণাটা অসহ্য হয়, তখন কবিতা না লিখে পারি না। কথায় কথায় অনেক রাত হয়েছিল, তাই খেয়ে দিয়েই হোটেলে ফিরে এলাম। হোটেলে পৌঁছে দেবার সময় সিরাজুল সাহেব জানালেন উনি ছুটি পাননি। রহমান সাহেবের বাড়িতে খেতে যেতে পারবেন কিনা তারও ঠিক নেই, তবে খুব চেষ্টা করবেন। আর জানালেন লায়লা 12টা নাগাদ আমার হোটেলে এসে আমাকে রহমান সাহেবের বাড়ি নিয়ে যাবেন। তারপর খাওয়া দাওয়ার পর লায়লাই আমাকে ক্লিফটন বিচ ঘুরিয়ে আনবেন। মনে মনে খুশি হলেও ভদ্রতার খাতিরে আপত্তি জানালাম, কিন্তু সিরাজ সাহেব বললেন, না না, আপনার দ্বিধা করার কোনো কারণ নেই। ওর একটুও কষ্ট হবে না, বরং খুশি হবে।
মনে মনে ঠিক করেছিলাম 10টা পর্যন্ত ঘুমোবো, কিন্তু 9:30 বাজতে বাজতেই দরজায় খটখট আওয়াজ। রাত্রে 3টে নাগাদ এয়ারপোর্টে যেতে হবে, সুতরাং রাত্রে ঘুম হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই একটু বিরক্ত হয়েই বিছানা ছেড়ে উঠলাম। দরজা খুলে আমি হতবাক। লায়লা! আমি অবাক হয়ে বললাম, আপনি এখন? লায়লা দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে হাসতে বললেন, আগে বলুন, আপনার ঘরে ঢোকার অনুমতি পাবো কি না? নিশ্চয়ই নিশ্চয়ই। ঘরে ঢুকে আমার বিছানার দিকে একবার তাকিয়েই লায়লা প্রশ্ন করলেন, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলেন? আমি হেসে বলি, আপনাকে। তাহলে আপনার ঘরে আমার বসার অধিকার আছে, তাই না? 100 বার। আমি টেলিফোন করে রুম সার্ভিসকে চা পাঠাতে বলেই ওকে প্রশ্ন করি, হঠাৎ এখন আপনার আবির্ভাব? অকারণেই। সিরাজ সাহেব কি বাড়িতে? ওকে আমি অফিসে নামিয়ে দিয়ে এখানে এসেছি। উনি এত সকালেই অফিসে গেলেন? হ্যাঁ, আজ ওর অনেকগুলো রেকর্ডিং আছে। সেই বৃদ্ধ রুম বেয়ারা চা নিয়ে এলো। টুকটাক কথা বলে ও চলে গেল। লায়লা আমাকে চা করতে দিলেন না, বললেন, থাক, আমার সামনে আর আপনাকে চা করতে হবে না। চা খেতে খেতে আমি আবার জানতে চাই, সত্যি বলুন তো, আপনি এখন এলেন কেন? কোনো প্রোগ্রাম চেঞ্জ হয়েছে? না, কোনো প্রোগ্রাম চেঞ্জ হয়নি। তাহলে এখন এলেন কেন? ইচ্ছে হলো তাই চলে এলাম। সত্যি? আমি মিথ্যে কথা বলি না। না না, তা বলছি না, তবে ভাবছিলাম হয়তো কাল আপনার সঙ্গে কথা বলতে বেশ লাগছিল, তাই মনে হলো যাই আপনাকে একটু বিরক্ত করে আসি। খুব ভালো করেছেন। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। করাচিতে আসার আগে মনে মনে অনেক ভয় ছিল, কিন্তু কাল এত আনন্দে কাটিয়েছি যে আপনাদের কথা কোনো দিন ভুলতে পারবো না। আমাদেরও খুব ভালো লেগেছে। কাল অনেক রাত পর্যন্ত আমি আর দাদা আপনার কথা আলোচনা করেছি। তাই নাকি? হ্যাঁ। আমি সত্যি ভাগ্যবান, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লায়লা আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আপনি বেশ চট করে সবাইকে আপন করে নিতে পারেন। আমি তো বুঝতে পারিনি, কাকে আপন করে নিলাম? আচ্ছা, ওসব কথা থাক। আপনি কিন্তু রহমান সাহেবের বাড়িতে জমে যাবেন না? আমি হেসে বলি, সেটা কি আমার হাতে? হ্যাঁ, আপনার হাতে। আমি হাসি চেপে বললাম, ঠিক আছে, ওরা কেউ থাকতে বললে বলবো আপনি বেশিক্ষণ থাকতে বারণ করেছেন। কোনো আপত্তি নেই। না, রহমান সাহেবের বাড়িতে সত্যি বেশিক্ষণ থাকতে পারলাম না। ওদের আন্তরিকতার জন্য বারবার ধন্যবাদ জানিয়ে বললাম, বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরি করতে হবে বলে অনিচ্ছা সত্ত্বেও এখন আড্ডা ছেড়ে উঠছি। লায়লা আয়েশার সঙ্গে গল্প করছিলেন। আমি ওকে বললাম, উঠুন, আর গল্প করলে আমাদের সব জায়গা যাওয়া হবে না। লায়লা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, আমি তো আপনার ড্রাইভার, হুকুম করলেই উঠব। রহমান সাহেবের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে ঘুরেই লায়লা হাসতে হাসতে বললেন, ওয়েল ডান। কৃতিত্ব অভিনেতার নয়, পরিচালিকার। লায়লা আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আপনার সঙ্গে দিনের পর দিন কাটালেও কেউ ক্লান্ত হবে না। গাড়ি চলছে সোজা পশ্চিমে। আরব সাগরের ঝড়ো হাওয়া উইন্ডস্ক্রিনের উপর আছড়ে পড়ে গাড়ির ভিতরে আশ্রয় নিচ্ছে। লায়লার চুল উঠছে, শাড়ির আঁচল উঠছে। আমি দেখছি, না দেখে পারছি না। হঠাৎ দেখি আরব সাগর আমার সামনে দাঁড়িয়ে মাতলামি করছে। লায়লা অস্টিনের ইঞ্জিন বন্ধ করে দিয়েই বললেন, এই আমাদের ক্লিপটন বিচ। শহরের এত কাছে?
হ্যাঁ, শহর থেকে মাত্র 3 মাইল। দু এক পা এগিয়ে চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললাম, সত্যি অপূর্ব। আপনি আরও 2-1 দিন থাকলে মনোরা আইল্যান্ড ঘুরিয়ে আনতাম। ওটাও খুব সুন্দর জায়গা। পরের বার যাওয়া যাবে। আপনি কি আবার করাচিতে আসবেন? আশা তো করি। আস্তে আস্তে সামনের দিকে এগুতে এগুতে লায়লা বললেন, এলে খুশি হব, কিন্তু আশা করি না। কেন? এ সংসারে বেশি আশা করলেই বেশি দুঃখ পেতে হয়। তা ঠিক, কিন্তু আমি না এলে আপনি দুঃখ পাবেন কেন? দুঃখ না পেলেও আশাভঙ্গ তো হবে। ক্লিফটন বিচে আলো ছায়ায় ঘোরাঘুরি করতে করতে আমরা কত কথা বলি, এলোমেলো। কখনো হাসি, কখনো গম্ভীর হয়ে ভাবি, আবার আনমনাও হই মাঝে মাঝে। তারপর অস্তগামী সূর্যের মুখোমুখি হয়ে সমুদ্রের ধারে বসি। কখনো নীরব, কখনো সরব, আবার কখনো দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে। দুজনের চোখেই কত অনুক্ত প্রশ্ন। ফেরার পথে গাড়িতে কেউই বিশেষ কথা বলি না, বলতে পারি না, বলতে মন চায় না। আনমনা হয়ে কত কি ভাবি, বোধহয় লায়লাও ভাবেন। ফিরে আসি করাচি শহরে। রেডিও স্টেশন থেকে সিরাজুল সাহেবকে তুলে নিয়ে সোজা ওদের বাড়ি। আম্মার সঙ্গে আবার সেই কলকাতার গল্প। সিরাজুল সাহেব আমায় তাঁর কবিতার বই সাধনা আমার সাধনা উপহার দেন। আমার 48 ঘন্টা করাচিবাসের মেয়াদ যত কমে আসছে, ঘড়ির কাঁটা তত বেশি জোরে দৌড়চ্ছে। হোটেলে জিনিসপত্র গোছগাছ করার ছিল, তাই 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করার পর আর বসলাম না। ওরা 2 ভাই বোনেই আমাকে হোটেলে ছাড়তে এলেন। রাত তখন 11টা। আমি আর সিরাজুল সাহেব ঘরে ঢুকলেও লায়লা বারান্দায় দাঁড়িয়ে রইলেন। ভিতরে আসতে বললাম, কিন্তু উনি এলেন না। ঘরে ঢুকেই সিরাজুল সাহেব বললেন, দাদা, আমার একটা উপকার করবেন? নিশ্চয়ই করব। আপনি নিশ্চয়ই মাঝে মাঝে কলকাতা যান? হ্যাঁ, যাই। আমার 2খানা বই আর একটা ফাউন্টেন পেন একজনকে পৌঁছে দেবেন? আমি হেসে বললাম, সানন্দে। উনি ব্যাগ থেকে 2 কপি সাধনা আমার সাধনা আর একটা নতুন লেডিস পার্কার কলম বের করে আমার হাতে দেবার পর 1 টুকরো কাগজ এগিয়ে দিলেন। বললেন, এই কাগজে ঠিকানা লেখা আছে। ঠিকানা পড়তে গিয়েই আমি চমকে উঠলাম। শ্রীমতী সাধনা রায়। আমি ওর দিকে তাকাতেই উনি একটু হেসে বললেন, হ্যাঁ দাদা, এই সাধনাই আমার সাধনা। আমি বিমুগ্ধ হয়ে ওকে একবার ভালো করে দেখেই বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আমার বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে উনি বললেন, দাদা, কফি খাওয়াবেন না? নিশ্চয়ই। আপনি কফির অর্ডার দিন, আমি গাড়িটা পার্কিংয়ে রেখে আসি। সিরাজ সাহেব বেরিয়ে যেতেই আমি কফির অর্ডার দিলাম। আমি টেলিফোন নামিয়ে রাখতেই লায়লা ধীর পদক্ষেপে ঘরে ঢুকলেন। দাদা কোথায় গেল? গাড়িটা পার্কিংয়ে রাখতে গেলেন। লায়লা 2-1 পা এগিয়ে একেবারে আমার সামনে মুখ নিচু করে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলাম, কিছু বললেন? লায়লা একটা ছোট্ট প্যাকেট আমার হাতে দিয়ে বললেন, কাফ লিঙ্কটা ব্যবহার করলে খুশি হব। যদি কাফ লিঙ্ক দেখে আমার কথা মনে পড়ে, তাহলে নিজেকে ধন্য মনে করব। আমি সকৃতজ্ঞ চিত্তে ওর উপহার গ্রহণ করে বললাম, নিশ্চয়ই করব। এবার লায়লা কোনো কথা না বলে একটা খোলা খাম আমার হাতে দিলেন। দেখি ভিতরে রয়েছে ওর সুন্দর ছোট্ট একটা ছবি, ঠিক পার্সে রাখার মতো। আমি কিছুতেই বলতে পারলাম না, লায়লা, আমার পার্সে একটাই ছবি রাখা যায়। সেখানে যার স্থান আছে সেই আমার
চিরদিনের, চিরকালের। এতক্ষণ শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা গল্প স্টপ ওভার করাচি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।